সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আমাদের সমাজে নারীরা অনেক সময় নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়ে থাকে। তলপেটে ব্যথা, সাদা স্রাব, অস্বস্তি কিংবা জ্বালাপোড়া। এই যে সমস্যাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে অনেকখানি লোক লজ্জা কিংবা খানিকটা হীনমন্যতার দায় আমরা বিষয়গুলোকে নিজের মধ্যে লুকিয়ে রাখি দীর্ঘদিন ধরে। তবে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া কতটুকু জরুরি, কখন এটি আপনার জীবনে বড় কোনো রোগের বহিঃপ্রকাশ? প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের এই পর্বে আমরা কথা বলবো নারীদের নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার আফরোজা খানম, স্ত্রী ও গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রাক্তন সহযোগী অধ্যাপক, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। স্বাগত আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে শুরু করছি। আমাদের সমাজে নারীরা এত জটিলতা ভোগ করে থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রাথমিক অবস্থায় রোগগুলো ধরা পড়ে না। শুরুতে একটু জানতে চাই, জরায়ু মুখে ক্যান্সার মানে খুব প্রচলিত একটি জটিলতা আমাদের সমাজে। আক্রান্তের ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে, কি পরিমাণ নারী রয়েছে? ঝুঁকিতে যারা আছে তাদের কথা বলতে হবে যে এই ঝুঁকিটা কাদের বেশি হয়, যাদের আমাদের দেশে দেখা যায় যে অল্প বয়সী বিয়ে হয়, এবং তার মানে অল্প বয়সী বিয়ে হওয়ার অর্থ হচ্ছে ওদের সেক্সুয়াল এক্সপোজার আগে হচ্ছে, বা আইদার বিয়ে হয়নি অথবা সেক্সুয়াল এক্সপোজার, এবং যাদের ঘন ঘন আর্লি ম্যারেজ, 1, 2 নম্বর হচ্ছে যাদের অনেক ঘন ঘন বাচ্চা হচ্ছে তাদের একটা, তারপরে আরেকটা হতে পারে যে মাল্টিপল যাদের সেক্সুয়াল পার্টনার থাকে এদের, এবং আমাদের দেশে আরেকটা জিনিস, এদের দেখা যায় যে আমাদের দেশে গরিব দেশ, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, যারা গরিব তাদের মধ্যে এই জিনিসগুলো বেশি দেখা যায়। একটা শ্রেণীর নারীরা কিন্তু এখনও স্মোক করে। আরেকটা কজ হচ্ছে যে অজান্তেই ওরা অনেক দিন ধরে ওসিপি খায়, মানে জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিনের পর দিন খেয়ে যাচ্ছে। আমরা এরকম পেশেন্টও পাই যে 45 বছর বয়স, ওর ব্লিডিং হচ্ছে ও আন্দাজেই ওসিপি খেয়ে যাচ্ছে। কাজেই এরা অনেক ঝুঁকিতে থাকে। কাজেই আমি বলবো যে যাদের অল্প বয়সে বিয়ে হয়, ঘন ঘন বাচ্চা হয়, লো সোশিও ইকোনমিক কন্ডিশন এবং মাল্টিপল সেক্সুয়াল পার্টনার একটা কজ, ওটা অবশ্য বলতে চায় না অনেকে, এটা হিস্ট্রিটা বের করে নিতে হয়। আচ্ছা, এরা হচ্ছে ঝুঁকিতে আছে অবশ্যই। মানে এই যে এত ঝুঁকি, কিন্তু উপসর্গগুলো বোঝার কি কোনো উপায় রয়েছে? কিভাবে বুঝবে এবং কখন সচেতন হবেন একজন নারী? উপসর্গগুলো আসলে প্রাথমিকভাবে কিছুই তেমন থাকে না। জরায়ুর ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা হচ্ছে 100% প্রতিরোধ করা সম্ভব। সমস্ত উন্নত বিশ্বে 100%ই ওরা কন্ট্রোল করে ফেলেছে, কিন্তু আমাদের দেশে যেটা হয় আমরা কন্ট্রোল করতে পারি না, যেহেতু ওরা ডাক্তারের কাছে আসে না, এবং প্রিভেনশনের একটা বিশাল অংশ এখানে কাজ করে। যেমন জরায়ুর মুখ চেক করতে হয় আমাদের দেশে, কিন্তু আমরা বলি যে 30 বছর বয়স হলে ভায়া করতে আসুন চলে, যে যাদের 30 বছর বয়স হয়েছে। আমি বলবো যে না, যাদের বিয়ের বয়স 5 বছর পার হয়েছে অবশ্যই জরায়ুর মুখ পরীক্ষা করতে চলে আসবে, কিছু না হলেও, কারণ প্রাথমিক অবস্থায় জরায়ুর মুখের ক্যান্সারের কোনো লক্ষণ থাকে না। এবং যখন এই ভাইরাসটা বসে, আমরা সবাই জানি যে এইচপিভি ডিএনএ ভাইরাস দিয়ে জরায়ুর মুখের ক্যান্সার হয়, কিন্তু ভাইরাসটা যখন বসে বাকি সাথে সাথেই কি সমস্ত তার প্রতিক্রিয়া দেখা যায়, তা কিন্তু না। আমাদের কাছে যখন আসে তখন তারা অনেক লেট করে আসে, যেহেতু তারা স্ক্রিনিংয়ে যায় না। এবং আমি আরেকটু কথা আগেই বলিনি যে স্ক্রিনিংয়ের মধ্যে আমরা ভায়া টেস্ট আমাদের দেশে হয়, আমাদের দেশে প্যাপসিসমিয়ার হয়, আমাদের দেশে এইচপিভি ডিএনএ ভাইরাস টেস্ট হয়। এই টেস্টগুলো যারা নিয়মিত করে থাকে তাদের তো ভয়ের কোনো কারণ নাই। মানে নিয়মিত ভায়া টেস্টটাকে আপনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং স্ক্রিনিং করাটা খুব বেশি জরুরি। আমি স্ক্রিনিংকে গুরুত্ব দিতে চাই। ভায়াটা তো আসলে এখন সমস্ত ওয়ার্ল্ডে কিন্তু এইচপিভি ডিএনএ ভাইরাস টেস্ট চলে এসছে, এটা সবচেয়ে অথেন্টিক। যদিও এটা একটু ব্যয়বহুল, সবার পক্ষে সম্ভব না, কিন্তু নিদেন পক্ষে গ্রামেগঞ্জে যারা আছে সেই সমস্ত মারা বা যারা আছেন আমাদের দেশে, তারা অবশ্যই ভায়া পরীক্ষা, যেটা বিনা পয়সায় অন্তত তারা একবার হলেও জরায়ুর মুখটা চেক করিয়ে নিতে পারেন। কিন্তু ওই যে আমাদের দেশে একটা চিন্তা আছে সবার যে আমার তো কিছু হচ্ছে না, এখনও আমার তো কোনো সিমটম নাই, আমি কেন যাব। তো যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে আসলে ওরা কি কোনো সিমটম নিয়ে আসে, ডেফিনেটলি ওরা সিমটমগুলো নিয়ে আসে। যখন আসে তখন
ডিজিজটা অনেক বেশি বেড়ে যায়। তো বের হয়ে যায়। সেক্ষেত্রে যেমন উপসর্গগুলো যেমন প্রথম উপসর্গ নিয়েই ওরা আসে যে দুই ধরনের মহিলারা আসে, একটা পোস্ট মেনোপজ, তাদের মাসিক বন্ধ হয়ে গেছে কিন্তু আবার হয়তো ব্লিডিং হচ্ছে, পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসে, সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব একদম পানির মতো যাচ্ছে। তারপরে হচ্ছে যে আরও কিছু রিপ্রোডাক্টিভ এজে যাদের হাজব্যান্ড আছে বলবে যে আমার পোস্ট কয়টাল ব্লিডিং হচ্ছে। কাজে এই তিনটা একদম খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জিজ্ঞেস করি যে আপনার কন্ট্যাক্ট ব্লিডিং আছে কি না, বা আপনার ব্লিডিংটা পোস্ট কয়টাল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পোস্ট মেনোপজাল কিনা, আর হচ্ছে পারভেজাইনাল খুব দুর্গন্ধযুক্ত পানির মতো একটা সাদা স্রাব যায়। সাদা স্রাব যে পানির মতো যাচ্ছে এটা পরিমাণটা কিরকম, অনেক বেশি না স্বাভাবিক? অনেক বেশি, তবে সবাই এই কমপ্লেনটা করে না। এটা হতে পারে অনেকে হয়তো অতটা খেয়াল করলো না। আরেকটা হয় ইররেগুলার ব্লিডিং এর একটা হিস্ট্রি অনেকে দিয়ে থাকে, হ্যাঁ, যে রিপ্রোডাক্টিভ এজ, তার তো এখনো মাসিক বন্ধ হয়নি কিন্তু তার ইররেগুলার একটা ব্লিডিং হচ্ছে, যখন তখন হয়ে যাচ্ছে, তার নর্মাল পিরিয়ড হচ্ছে, আবার যখন তখন একটা ইরেগুলার ব্লিডিং হচ্ছে। এখন এই সাদা স্রাবটা হচ্ছে ডিপেন্ড করে যে কতটুকু পরিমাণ ওর গ্রোথটা আছে। দেখা গেল ছোট অল্প, এমন কিছু না, তাদের তো অত বেশি সাদা স্রাব তখন হয় না, ঠিক আছে। দেখা গেল যে অনেক বেশি যখন হবে তখন বোঝা যাবে যে গ্রোথটাও মানে বাজেভাবে আছে এবং সেখান থেকেই দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে। মানে এই যে উপসর্গগুলো অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ছে এবং আর্লি স্টেজে আমাদের সোসাইটিতে বেশিরভাগ নারীরা দেখা যায় স্ক্রিনিং এর আওতাভুক্ত হচ্ছে না। এটাই হয়তো আমাদের ব্যর্থতা যে আর্লি স্টেজে আমরা শনাক্তকরণ করতে পারছি না। যখন শনাক্ত হয়ে যায়, একটু জানতে চাই যে ম্যাডাম শনাক্ত করার জন্য কি কি পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন এবং পরবর্তীতে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? যদি একটা হচ্ছে আমি প্রথমে বলেছি যে স্ক্রিনিং করতে গিয়ে যদি আমাদের মানে কোনো সমস্যা মনে হয় তখন কিন্তু আমরা এর পরবর্তী পরীক্ষা যেমন ভায়া পজিটিভ আসলো বা এইচপিভি ডিএনএ পজিটিভ আসলো অথবা প্যাপসিসমিয়ারে কোনো অ্যাবনর্মাল সেল আসলো, তখন কিন্তু আমরা তাকে একটা কল্পোস্কোপি করি। কল্পোস্কোপি করে দেখে যদি কোনো জায়গাটা আমাদের সন্দেহ হয় ওখান থেকে বায়োপসি নেই। এটা ভেরি আর্লি এবং এটা ট্রিটমেন্ট কিন্তু খুবই সোজা, অল্প একটু করলেই হয়। কিন্তু যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পেয়ে থাকি যে এরা সার্ভিক্সের ভিতরে বড় একটা গ্রোথ নিয়ে আসছে, তখন সোজাসুজি ওরা একটা বায়োপসি নিয়ে পাঠালেই ওটা ডায়াগনোসিস করা সম্ভব হয়। শুধু বায়োপসি নিলেই তো হলো না, তারপরে মানে মেইনলি যেটা আমাদের করতে হবে স্টেজিংটা, যে তখন আমরা তার পেলভিক এক্সামিনেশন করি, আলট্রাসাউন্ড করি বা বিভিন্ন ইনভেস্টিগেশন করে তার একটা স্টেজিং করতে হয়। স্টেজিং যদি খুব আর্লি থাকে তাহলে তার ট্রিটমেন্ট খুবই সোজা, শুধুমাত্র অপারেশনেই শেষ হয়ে যায়। কিন্তু স্টেজিং যদি লেট হয়ে যায়, লেট স্টেজে আসে, তখন দেখা যায় তার সাথে কেমোথেরাপি, রেডিওথেরাপি অ্যাড করতে হয়, যেটা শুনলেই মানুষ ভয় পায়। কিন্তু আসলে ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্ট করলে ভালো হওয়ার সম্ভাবনাও আছে যদি আর্লি স্টেজে আসে। এবং যখন ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রে লেডি স্টেজে, একটু জানতে চাই যে রিকভারি রেটটা কীরকম, মানে ডেথ রেট কীরকম, আমরা কি কোনো ডেটা বের করতে পেরেছি কিনা? আমাদের আছে, হ্যাঁ, বাংলাদেশে দেখা যায় অ্যানুয়ালি ৯,৬০০-র উপরে নিউ কেস ডায়াগনোসিস হয় এবং বছরে দেখা যায় এরকম ৫,০০০-এর উপরে মারাও যায়। ভয়ঙ্কর তথ্য, এক বছরে ৫,০০০ নারী কেবলমাত্র জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং ৯,৬০০ অ্যানুয়ালি বছরে। এটা ধরা পড়াটাও তো সাংঘাতিক ব্যাপার, শুধুমাত্র অজ্ঞতার কারণে যে আমি যাব না, আমি তো ভালো আছি, আমি দেখতে যাব না। আমাদের দেশের সাথে বাইরের দেশের একটাই ডিফারেন্স, ওরা কিন্তু ওদের সেক্সুয়াল এডুকেশন আগে ওরা দিয়ে দেয়। ওদের দেশে স্ক্রিনিং ব্যবস্থা আমাদের চেয়ে একটু ভালো এবং ওরা ফোন করে করে বাসায় ওদের ডাকে যে তোমার এখন স্ক্রিনিং করার সময় হয়েছে। ওরা মেয়েটা ম্যারিড বা আনম্যারিড এটা কোনো ফ্যাক্টর না, ওদের সেক্সুয়াল এক্সপোজার অনেক আগেই হয়ে থাকে। সেই তুলনায় বাংলাদেশে তো ম্যারিড তারপরে সেক্সুয়াল, বেশিরভাগ ক্ষেত্রে সেক্সুয়াল এক্সপোজার। কিন্তু আমাদের দেশে এত বেশি কেন, মৃত্যুর হার আমাদের দেশে এত বেশি কেন? না, শুধুমাত্র একটাই কারণ। একটা হচ্ছে লজ্জায় ডাক্তারের কাছে যায় না, আরেকটা হচ্ছে সে জানে না, অজ্ঞতা, বা ওইভাবে কারো কাছে জিজ্ঞেসও করে না, জানতেও চায় না, নিজে নিজে বাসায় বসে থাকে বা চিকিৎসা নেয় না, বা অন্য যা মনে হচ্ছে এরকম একটা হোমিওপ্যাথ বা কিছু একটা চিকিৎসা তারা নিয়ে ফেলছে। এই পৌঁছাতে দেরি হওয়ার জন্যই এই সমস্যাগুলো এত দূর। আর আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা তো জরায়ু মুখ ক্যান্সার নিয়ে কথা বলছিলাম, জরায়ু ক্যান্সার নিয়ে আলোচনা করব, কারা আক্রান্তের ঝুঁকিতে কিভাবে হতে পারে। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার আফরোজা খানম। বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যাবতীয় বলছিলাম যে জরায়ু মুখ ক্যান্সার আসলে কতটুকু ভয়াবহ এবং দ্রুত সময়ের মাঝে আমরা যদি স্ক্রিনিংয়ের আওতাভুক্ত করে শনাক্ত না করতে পারি মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে। একটু জানতে চাই যে জরায়ু ক্যান্সার আসলে কি, জরায়ু মুখ ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, উপসর্গে কোনো পার্থক্য রয়েছে কিনা, বা আক্রান্ত ঝুঁকিতে আসলে কারা? জরায়ুর মুখের ক্যান্সার তো আমি আগেই বললাম যে জরায়ুর মুখের ক্যান্সার যেটা এইচপিভি ডিএনএ ভাইরাস দিয়ে হয় সেটা জরায়ুর মুখটাই বেশি আক্রান্ত হয়। জরায়ুর মুখের আবার দুইটা পার্ট আছে, এক্সোসার্ভিক্স এবং ইন্ডোসার্ভিক্স। আরেকটা যেটা জরায়ুর ক্যান্সার হয় সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি। তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সারগুলো আসলে দেখা যায় কাদের বেশি হয়, কারা বেশি ঝুঁকিতে থাকে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিটা আবার আলাদা, দুই রকম হতে পারে। একটা হতে পারে যে যারা অনেক বেশি ওবেস, যাদের হাইপারটেনশন আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের হিস্ট্রি ছিল যে এদের অলিগোমেনোরিয়া আমরা বলি, যে 2 মাস 3 মাস পর ইররেগুলার তাদের সাইকেল ছিল, এরা দেখা যায় পোস্ট মেনোপজে গেলে এদের ঝুঁকিটা অনেক বেশি থাকে। যার কারণে আমরা কিন্তু সাবধান হতে বলি যে না, অনেক বেশি মোটা হওয়া যাবে না, বা অনেক বেশি ডায়াবেটিস থাকবে যারা, অনেক বেশি হাইপারটেনশন থাকবে যারা, এবং এইটাই খুব খেয়াল করতে হয় যে এক শ্রেণীদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অনেক বেশি হয়ে থাকে এই গ্রুপের। যে সমস্ত মায়েরা মেনোপজে চলে গিয়েছে, মেনোপজের পরবর্তী সময়ে এই ক্যান্সারটিতে আক্রান্তের ঝুঁকি বেশি। মেনোপজের পরেই ঝুঁকি, তবে মেনোপজের আগেও প্রি মেনোপজাল এজেও 2-1 হতে পারে। তাদের একটা হিস্ট্রি থাকে অনেক বেশি পারভেজাইনাল ব্লিডিং, ইরেগুলার পারভেজাইনাল ব্লিডিং। তবে শুধু হিস্ট্রি নিলেই তো হবে না, এক্সামিনেশনের একটা বিশাল পার্ট আছে। আমরা জরায়ুর মুখ পরীক্ষা করি এবং আমরা বলেইছি যে বিভিন্ন পরীক্ষা করি, আলট্রাসাউন্ডে পরীক্ষা করি। জরায়ুর মুখ পরীক্ষা করলেই দেখা যায় যে জরায়ুর মুখে যদি কোনো গ্রোথ না থাকে, বাইরের তেমন কোনো গ্রোথ নাই, কিন্তু তার হিস্ট্রি দিচ্ছে, পজিটিভ হিস্ট্রি দিচ্ছে, তখন আমাদের শিওর হতে হয় যে পোস্ট মেনোপজাল ব্লিডিং এরকম করে হওয়াটা কেন হচ্ছে। তখন দেখতে হয় যে আমরা ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি বলে একটা টেস্ট করে থাকি। সেই টেস্টে দেখি যে তার আসলে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা কত বেশি বা কি, সেটা যদি 5 মিলিমিটারের বেশি হয় তখন আমরা বলি যে আপনার আরও কিছু পরীক্ষা করে প্রমাণ করতে হয় আসলে যে আমার এখানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে কি নাই। আপনারা তো ম্যাডাম নিয়মিত রোগী দেখছেন, ক্যান্সারগুলো শনাক্ত করছেন, কোন স্টেজে রোগীদের সাধারণত পেয়ে থাকেন এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে বা জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে? এবং এই যে মেনোপজ হয়ে যাচ্ছে মাদের, আপনি তো বলছিলেন তারা আক্রান্তের ঝুঁকিতে বেশি, যদি তাদের ক্ষেত্রে অনেক বেশি ব্লিডিং হয়ে থাকে, অনেক ক্ষেত্রে তো তারা মনে করে যে হয়তোবা এটা তাদের একটি জীবনের অংশ, এখন হয়তোবা বন্ধ হয়েছে, আবার কিছুদিন পরে ব্লিডিং হচ্ছে, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? না, এটা খুবই অস্বাভাবিক। যদি এটা মনেও করে থাকে কেউ যে আমার মাসিক বন্ধ হয়ে গেছে, আমার আবার নতুন করে মাসিক শুরু হলো, মানে আমি আমার জীবনের আবার রিপ্রোডাক্টিভ লাইফ আবার ফেরত পাচ্ছি, এটা কখনোই না, কখনোই এটা হতে পারে না। পোস্ট মেনোপজাল ব্লিডিং যদি একবারও হয়ে থাকে, সে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। হয়তো সাধারণ কারণেই হতে পারে ব্লিডিং, তার একটা ছোট পলিপ থাকতে পারে, বা একদম এন্ডোমেট্রাইটিস কমন বা ভ্যাজাইনাইটিস কমন, এটার কারণে হতে পারে, কিন্তু সিনাইল ভ্যাজাইনাইটিস হতে পারে, কিন্তু সে বাসায় বসে থাকবে না। সোজা কথা, পোস্ট মেনোপজাল ব্লিডিং যদি হয় সে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। এবং হলেই যে তার ক্যান্সার হয়ে গেল তা না, ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত, শনাক্ত না হওয়া পর্যন্ত তো বলা যাচ্ছে না কিছু, কিন্তু তাকে যেতে হবে। এই সচেতনতাটা আমার আনতেই হবে যে না, ব্লিডিং শুরু হলো মানে এটা কোনো ভালো লক্ষণ না। আমাকে যে দেখাতে হবে যে এই ব্লিডিংটা কি আমার জরায়ুর মুখের কারণেই হচ্ছে ক্যান্সারের জন্যই, নাকি জরায়ুর ভিতরের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের জন্য হচ্ছে, সেইটা ডাক্তার দেখে ডিসিশন নেবে তখন যে তার গ্রোথটা কোথায় আছে, বাইরে নাকি ভিতরে। এই যে ডায়াগনোসিস হচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে, আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে প্রতিবন্ধকতা কোথায়? আপনি তো জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন, নিয়মিত রোগী দেখছেন, সব রোগীর কি পর্যাপ্তভাবে সেবা পাচ্ছে নাকি কোথাও প্রতিবন্ধকতা রয়েছে? এবং আমরা বাংলাদেশ আসলে কতটুকু সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত করতে পারছি রোগীদের? না, ক্যান্সার হাসপাতালে যথেষ্ট পরিমাণ চিকিৎসা হয়, তবে রোগীর তুলনায়
আমাদের অ্যাবিলিটি কম, অনেক বেশি রোগী এবং বেশিরভাগই চলে আসে হচ্ছে লেট স্টেজে। আর্লি স্টেজে আমরা খুব কম পাই, তবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারগুলো সাধারণত প্রথমেই ধরা পড়ে প্রথম দিকে এবং ওদের ফেট কিন্তু বেশিরভাগই ভালো হয়ে থাকে। কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার আমরা সাধারণত পাই লেট স্টেজে, এবং লেট স্টেজে আসলে তো অপারেশন চলে না, কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাগুলোই কিন্তু বেশিরভাগই আমরা প্রাথমিক অবস্থায় পাই এবং দেখা যায় অপারেশন করলেই ভালো হয়ে যায়। কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার যেগুলো আর্লি স্টেজে আসে সেগুলো আমরা অবশ্যই অপারেশন করি। অপারেশনের পরেও আরও কিছু ক্রাইটেরিয়া আছে যে তার পরবর্তী চিকিৎসা লাগবে কি লাগবে না, সেটা ডিপেন্ড করে তার অপারেশনের পরের প্যাথোলজির উপরে। আর হচ্ছে যদি দেখি যে না ওর স্টেজ আগেই ইনঅপারেবল হয়ে গেছে, ইনঅপারেবল যদি হয়ে যায় তখন তাকে রেডিওথেরাপি বা কেমোথেরাপির আওতায় চলে যেতে হয়। আমরা বলি যে কনকারেন্ট কেমো রেডিয়েশন দিতে হয়, কিন্তু এত বেশি রোগী এত বেশি, তখন একটা কিউ অবশ্যই আমাদের দেশে আছে। আমরা তো জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে জানলাম যে পারিবারিক হিস্ট্রির এখানে কোনো ভূমিকা নেই, কিন্তু জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে এখানে কি রয়েছে? এখানে একটা ফ্যাক্টর কাজ করে, হেরিডিটারি একটা ফ্যাক্টর আছে। দেখা যায় ফ্যামিলিতে যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস রান করতে থাকে, সেরকম এন্ডোমেট্রিয়াল ক্যান্সারেরও একটা হিস্ট্রি আছে। তার মানে কোনো একজন মা পরিবারের বা কোনো একটি মেয়ে যদি জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, ওই পরিবারের প্রত্যেকটি সদস্যকে রেগুলার স্ক্রিনিং করাটা জরুরি। যারা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের জন্য কিন্তু স্ক্রিনিংয়ের তেমন কোনো স্কোপ নাই, কিন্তু সচেতন হতে হবে কাদেরকে? যারা একটু ওবেস, যাদের যে পলিসিস্টিক ওভারি বলে একটা ডিজিজের হিস্ট্রি আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তাদের সাথে তার সাইকেলটা ইররেগুলার হচ্ছে, হেভি ব্লিডিং হচ্ছে, এই বা পেরিমেনোপোজাল হেভি ব্লিডিং, হ্যাঁ, পোস্ট মেনোপজাল ব্লিডিং, অবশ্যই তাদেরকে তখন স্ক্রিনিং এর চলে যেতে হবে। স্ক্রিনিং মানে তাকে ডাক্তারের কাছে যেতে হবে, এবং ওইটা মাথায় রাখতে হবে যে আমার ফ্যামিলিতে ছিল এবং সেও যদি সম পরিমাণই দেখা যায় তার ওবেসিটি, তার এগুলো থাকে, তাকে খেয়াল করতে হবে। এখন তরুণ মানে একদম কম বয়সী মেয়েদের মধ্যে এত বেশি পিসিওএস ডেভেলপ করছে, শুধুমাত্র ওজনাধিক্যতা, অতিরিক্ত ভাজা পোড়া তৈলাক্ত খাবার সেবন, নিশ্চয়ই এগুলো অন্যতম কারণ হিসেবে আপনি দায়ী করবেন। অবশ্যই, এবং আমরা বলি যে লাইফস্টাইল চেঞ্জ করতে এই মেয়েগুলাকে, কারণ ভবিষ্যতে ওদের একটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবেই যে তা না, কিন্তু ঝুঁকি রয়েছে এবং সাবধান। একমাত্র লাইফস্টাইল চেঞ্জ না করলে এটা কন্ট্রোল করা সম্ভব হবে না। একটু জানতে চাই যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ একটি জটিল টার্ম, অনেকের ক্ষেত্রে নতুন, অনেক বোঝে না। একটু জানতে চাই এটা আসলে কী ধরনের রোগ, এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি এই রোগগুলো অনেক বেশি বেড়ে গিয়েছে, একটু জানতে চাই বিস্তারিত। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বলতে আসলে বোঝা যায় যে এখানে ইনফেকশনটা পুরো পেলভিসের মধ্যে যে অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে, তাতে সেই ইনফেকশনগুলো হওয়া। যেমন একটা ওপেন স্পেস থ্রু দ্য সার্ভিক্স, সমস্ত অর্গানিজম চলে যাচ্ছে ভিতরে, সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, ফেলোপিয়ান টিউব অ্যান্ড ওভারিস, এতগুলো অর্গান কিন্তু যখন একটা ইনফ্লামেশনের আওতায় চলে যায়, ডেফিনেটলি এটা খুবই একটা পেইনফুল কন্ডিশন। মানে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যদিও ট্রিটেবল, এবং এগুলো তো কমন কিছু অর্গানিজম দিয়ে হয়, আমরা জানি, যেহেতু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটা, STI, এবং এগুলো সাধারণত ক্লামাইডিয়া, তারপরে সিফিলিস, গনোরিয়া, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা এই সমস্ত ব্যাকটেরিয়া বা দিয়ে হতে পারে, ভাইরাস হতে পারে, এবং এগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড। তো কাজে এইগুলোর ব্যাপারে খুবই কেয়ারফুল হতে হবে যে এক হচ্ছে নিজের হাইজিন, নিজেকে সতর্ক থাকা, এবং কিছু কিছু প্রোটেকশন, যেমন আমরা বেরিয়ার মেথড ইউজ করতে বলি। তারপরেও প্রোটেকশান এটা যে কোনো সময় হতে পারে, যেমন যে কোনো প্রসিডিওর, হয়তো একটা মেয়ের কিছুদিন আগে তার একটা নর্মাল ডেলিভারি হয়েছে, তারপরে কিছু কিছু তার যে হাইজিন মেনটেন করা, তার অ্যাবর্শন হয়েছে, অথবা সে একটা ওই যে কন্ট্রাসেপটিভ ডিভাইস IUCD নিয়ে এসেছে, এদের তো ওপেন হয়ে গেল না, বাইরের সার্ভিক্সের সাথে দিয়ে সব কিছুই তার এন্ডোমেট্রিয়াম ওপেন হয়ে গেল। যখন ওপেন হয়ে যায় তখন এই ডিজিজটা কিন্তু ছড়িয়ে যায় ভিতরে, আর এই ডিজিজটা এত বেশি পেইনফুল। মানে উপসর্গগুলো কি? তলপেটে ব্যথা করে, আর তলপেটে ব্যথা, পারভেজানাল ডিসচার্জ, এদের ক্ষেত্রেও পারভেজানাল অনেক ডিসচার্জ থাকে। কি ধরনের ডিসচার্জ? সাদা স্রাবের মতো? হ্যাঁ, সাদা স্রাব অবশ্যই, এটা বেশি, এবং এইখানে ফাউল স্মেলিং থাকতে পারে। তার সাথে পেশেন্টের দেখা যায় তীব্র পেটে ব্যথা থাকে, জ্বর থাকতে পারে, তার বার্নিং একটা সেন্সেশন থাকতে পারে। বার্নিং সেন্সেশনটা কি ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স? না,
সেক্সুয়াল ইন্টারকোর্স হবে এবং পরবর্তী যদি ইনফেকশনটা ছড়িয়ে যায় তখন দেখা যায় ডিউরিং ইউরিনেশন এই সময় সে জ্বালাপোড়াও মানে ওটাও ফিল করবে, প্লাস তার হাজবেন্ডের সাথে মেলামেশাতে অবশ্যই তার ব্যথা হবে। এদের ক্ষেত্রে ইররেগুলার ব্লিডিং হতে পারে এবং ডিসমেনোরিয়া থাকতে পারে, ব্লিডিংয়ের সময় ভীষণ ব্যথা থাকতে পারে। সমস্যা একটাই যে এখানে ট্রিটমেন্ট কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনকেই দিতে হবে। আচ্ছা, এটা কি প্রতিরোধযোগ্য কোনো রোগ কিনা, কিভাবে প্রতিরোধ করবে? এটা হচ্ছে একদম যে 100% আমরা প্রতিরোধ করতে পারবো তা কিন্তু না। এটা থেকে যায় মানে কি, এটা কিছু কিছু জিনিস যেমন ওই যে যেহেতু ব্যাপারটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড হলে আমরা বলি যে বেরিয়ার মেথড ইউজ করতে, এক। দুই হচ্ছে কিছু কিছু হাইজিন মেনটেন করতে, তার হাইজিন মেনটেন করতে হবে এবং প্রাথমিকভাবে যখন একটু কোনো সমস্যা মনে হবে তখনই ট্রিটমেন্টটা নিয়ে ফেলতে, যে আমার অনেক বেড়ে যাবে তারপরে আমি ডাক্তারের কাছে যাব। ট্রিটমেন্টের সুবিধাগুলো কি, অ্যান্টিবায়োটিক খাওয়া নাকি অন্য কোনো কিছু? না, অ্যান্টিবায়োটিক অবশ্যই, এটা আমি আগেই বলেছি, অ্যান্টিবায়োটিক তো অবশ্যই খাবে এবং এই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে হয়। অ্যান্টিবায়োটিক দিয়ে তো নিতেই হয়, এমন দেখা যায় যে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগতে পারে। এবং আরেকটা উপদেশ আমরা দিই, যতক্ষণ পর্যন্ত তুমি ভালো না হও ততক্ষণ পর্যন্ত যেন ওদের অ্যাবস্টিনেন্স আমরা বলি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি রাখা যাবে না, মানে এই উপসর্গগুলো যতদিন পর্যন্ত না কমে তার এই ডিসচার্জ, পেটে ব্যথা, এবং ধৈর্য ধরে তার চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। কারণ একটাই কারণ, এর সিকুয়েলিটা ভালো না। এর পরবর্তী পিআইডি হলে পরবর্তীতে তার অনেক রকম সমস্যা হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে। অবশ্যই এই জায়গাগুলোতে প্রত্যেকটি নারী, প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবেন। যে কোনো ধরনের জটিলতা, যেমনটি বলছিলাম উপসর্গগুলো, যেমনটি আপনি বলছিলেন ক্যান্সারের কথা, ক্যান্সারের মতো একটি জটিলতম রোগ কোনো নারীর না হোক, তার আর্লি স্টেজে অবশ্যই স্ক্যানিং, যেমনটি আপনি বারবার জোর দিয়েছেন, অবশ্যই প্রত্যেকটি নারী এই জায়গাটিতে সচেতন হবেন এবং একটুখানি সচেতনতাই পারে মৃত্যুর ঝুঁকিকে অনেকখানি কমিয়ে আনতে। একদম আলোচনা শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ এ পর্যন্তই। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই আর্লি স্টেজে যে কোনো ধরনের উপসর্গ থাকলে, সেটি হোক সাদা স্রাব, তলপেটে ব্যথা কিংবা যে কোনো ধরনের জটিলতা, অ্যাবনর্মাল ব্লিডিং, অবশ্যই আর্লি স্টেজে শনাক্তকরণ করুন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং সেই অনুযায়ী পর্যাপ্ত সেবা গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।